শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড, কোন অ্যাসিডটা শক্তিশালী এবং কোন অ্যাসিডটা দুর্বল, এটা আমরা কিসের উপর নির্ভর করে বলতে পারি যে শক্তিশালী এবং দুর্বল? তার একটা উদাহরণ হচ্ছে কি, জারণ মান। কি মান? জারণ মান। তো এই জারণ মান বের করার মাধ্যমে আমরা কোন অ্যাসিডটা শক্তিশালী এবং কোন অ্যাসিডটা দুর্বল সেটা কিন্তু জানতে পারি। জারণ যদি বেশি হয়, জারণ মান যদি বেশি হয় সেই অ্যাসিডটা কিন্তু শক্তিশালী অ্যাসিড, অর্থাৎ জারণ মান কম হলে সেই অ্যাসিডটা কিন্তু দুর্বল অ্যাসিড। তো এখন আমরা জারণ মানের মাধ্যমে কিভাবে দুইটা অ্যাসিডকে চিনব? H2SO4 HClO4। প্রশ্নে যদি দেওয়া থাকে যে এর ভিতরে কোন অ্যাসিডটি বেশি শক্তিশালী বা কোন অ্যাসিডটি বেশি দুর্বল, তো এই ক্ষেত্রে আমরা কি বের করব? জারণ মান বের করব। প্রথমে যদি আমরা জারণ মান বের করি H2SO4 এর ক্ষেত্রে, তো এইখানে দেখো যে হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1 এর অন্তর্ভুক্ত, এর যোজনী কিন্তু 1। তো এখানে আমরা বের করতে পারি +1 × 2s, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আমরা বের করব, অর্থাৎ এটা হচ্ছে কত? x। এবং অক্সিজেনের ক্ষেত্রে -2 × অক্সিজেন আছে কয়টা? 4টা × 4। এবং ডান পাশে কিন্তু এর যেই সমষ্টি সেটা হয় কত? 0। তো এখান থেকে আমরা x এর মান যদি বের করি, এটা হবে কত? +6। কত আসে? +6। অর্থাৎ H2SO4 এর ক্ষেত্রে কিন্তু জারণ মান হচ্ছে +6। এবং পরবর্তীতে আমরা যদি বের করি HClO4 এর জারণ মান যদি বের করি, আগের মতোই হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু +1, ক্লোরিন যেহেতু কেন্দ্রীয় পরমাণু, এর জারণ মান আমরা কত ধরবো? x, কারণ এখান থেকে আমরা মানটা বের করব। এবং অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান কিন্তু -2। তো -2 যদি আমরা বসাই, -2, এবং অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে এখানে কয়টা? 4টা। তো অক্সিজেন যদি 4টা থাকে 4 দ্বারা গুণ, এবং এইদিকে হবে কত? 0। তো এইখান থেকে আমরা x এর মান পাবো +7। আমরা H2SO4 এর ক্ষেত্রে কত পেয়েছিলাম? +6। এবং HClO4 এর ক্ষেত্রে পেয়েছি কিন্তু +7। তো আমরা আগে কি শিখে আসছি যে দেখো যে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড চিনবো। তো শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে কি মনে রাখবো? জারণ মান বেশি। তো আমাদের ক্ষেত্রে H2SO4 এবং HClO4 এর ক্ষেত্রে কিন্তু জারণ মান বেশি কার? HClO4। অর্থাৎ এটার কিন্তু জারণ মান আমাদের কত আসছে? +7। কিন্তু H2SO4 এর ক্ষেত্রে কিন্তু আমরা পাইছি কত? +6। তো এই ক্ষেত্রে জারণ মান বেশি কার? HClO4 এর। জারণ মান যেহেতু HClO4 এর বেশি, এটা কি হবে? শক্তিশালী অ্যাসিড হবে। তো দুর্বল অ্যাসিড হবে কি? H2SO4। এর মানে এই নয় এটাই সবচেয়ে দুর্বল অ্যাসিড। যদি এর থেকে কম জারণ মানের কোনো যৌগ থাকে তবে সেটা হবে কি? দুর্বল। এটা হবে কি? সবল। তো এটা ডিপেন্ড করবে যে আমাদের প্রশ্নে কোন ধরনের অ্যাসিড দেওয়া আছে। তো এটা আমরা প্রথমে কি করব? কেন্দ্রীয় পরমাণুর যে জারণ মান সেটাকে x ধরে x এর মান বের করব এবং দেখব যে কোনটার মান কম আসে কোনটার মান বেশি আসে। যেটার মান সবচেয়ে বেশি আসবে সেটা আমাদের শক্তিশালী অ্যাসিড, এবং যেটার মান সবচেয়ে কম আসবে সেটা হবে হচ্ছে দুর্বল অ্যাসিড। তো এই ছিল হচ্ছে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিড চেনার নিয়ম। এরপরে আসো যে পিএইচ। পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে হাইড্রোনিয়াম H+ যে আয়ন, এই যে আয়ন, এই আয়নের যে ঋণাত্মক লগারিদম, এইটার মান কত সেটাই হচ্ছে পিএইচ। যদি আমরা পিএইচ এর সূত্রটা লক্ষ্য করি, পিএইচ =-log H+। আমরা যে সংজ্ঞাটা মাত্র বললাম সেটাই কিন্তু রিপ্রেজেন্টেটিভ এই সূত্রটা, অর্থাৎ H+ আয়নের ঋণাত্মক লগারিদমকেই বলা হচ্ছে পিএইচ। এইখান থেকে কিন্তু H+ যেহেতু আমাদের অ্যাসিডিটির সাথে জড়িত, তো এইখান থেকে পিএইচ রিলেটেড যে কোনো কিছু কিন্তু অ্যাসিডিটির সাথে যুক্ত হবে। তো এইটা হচ্ছে পিএইচ থেকে আমরা অ্যাসিডিটির মানটা জানতে পারি। এবার দেখো যে পিওএইচ। তো পিএইচ এর সঙ্গে আমরা শিখেছি যে H+ আয়নের ঋণাত্মক লগারিদম। পিওএইচ এর ক্ষেত্রে শিখব OH- এর
ঋণাত্মক লগারিদম, অর্থাৎ এটা সূত্র কি হবে, POH ইকুয়াল টু মাইনাস লগ OH মাইনাস। তো দেখো যে এখানে শুধু পার্থক্য H প্লাস এবং OH মাইনাসের। তো আমরা জানি যেহেতু OH মাইনাসটা আমাদের ক্ষার রিলেটেড বস্তুর সাথে জড়িত, তো অবশ্যই POH এর মানটা হবে কি ক্ষারকের সাথে জড়িত। এবং এইখান থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে PH প্লাস POH ইকুয়াল টু 14, অর্থাৎ এই দুইটার যোগফল কখনোই 14 থেকে বেশি হতে পারে না। অর্থাৎ অ্যাসিডিটি বা ক্ষারক যার মানই আমরা হিসাব করি না কেন, এটা কিন্তু 14 থেকে বেশি হতে পারে না। অর্থাৎ এটা যদি 7 হয়, এটা হবে কত 7, অর্থাৎ 7 এর বেশি যেমন PH এর মান হতে পারে না, POH এর মানও কিন্তু 7 এর বেশি হতে পারে না। সুতরাং দুইটার যোগফল কখনো 14 থেকে বেশি হবে না। তো এটা অনেক সময় দেয় যে কোনটার ক্ষেত্রে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার বা শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার কোনটা কি দ্বারা বুঝবো আমরা। তো এখানে দেখো যে PH ইকুয়াল টু 7 যদি হয়, PH ইকুয়াল টু 7, অর্থাৎ আমরা জানি যে PH হইতে পারে 7 পর্যন্ত, PH হইতে পারে 7 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ 14 এর বাইরে কিন্তু আমরা যাইতে পারবো না। PH এবং POH মিলে কিন্তু কি হবে 14 হবে। তো এখন 0 থেকে যেহেতু 7 এবং 7 থেকে যেহেতু 14, এর মাঝামাঝিটাকে আমরা কি বলবো, নিউট্রাল বা নিরপেক্ষ। তো এখানে যদি PH ইকুয়াল টু 7 হয়, এইটাকে বলবো নিরপেক্ষ। এটাকে কি বলবো, নিরপেক্ষ দ্রবণ। এবং যদি হয় PH এর মান 7 থেকে বেশি, 7 থেকে বেশি মানে কি, আমরা কিন্তু POH এর দিকে চলে যাচ্ছি, অর্থাৎ ক্ষারের দিকে চলে যাচ্ছি। তো এইটা কি হবে, শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার মানে কি, দুর্বল অম্ল। একটা আরেকটা কিন্তু বিপরীত, অ্যাসিড ক্ষারের কিন্তু বিপরীত। তো শক্তিশালী যেহেতু ক্ষার, অ্যাসিডটা কি হবে দুর্বল। তো 7 থেকে বেশি হয়ে যাওয়া মানে হচ্ছে শক্তিশালী ক্ষার, তো 7 থেকে কম হয়ে যাওয়া মানে কি শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড, PH 7 থেকে কম হয়ে যাওয়া মানে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আরেকটা জিনিসও কনফিউশন হতে পারে, 1 3 7 PH বেশি কোথায়, PH বেশি কোথায়, PH 7এই বেশি, কিন্তু যদি বলে অ্যাসিডিটি বেশি কোথায়, অর্থাৎ কোনটা শক্তিশালী অ্যাসিড, সেটা কিন্তু উল্টা। 1 হবে সবচেয়ে ওয়ান হবে কি সবচেয়ে শক্তিশালী, 1 হবে হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এবং তারপরে ক্রমান্বয়ে 7 পর্যন্ত অ্যাসিডিটির যে ক্রম সেটা কিন্তু কমতে থাকবে, অর্থাৎ নিচের দিকে যত আসবো সেটা কিন্তু বাড়তে থাকবে। একইভাবে ক্ষারের ক্ষেত্রে কিন্তু 7 থেকে যত পরে যাব সেটা কিন্তু শক্তিশালী বেশি হবে, অর্থাৎ 14 শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী ক্ষার হচ্ছে কত 14-এ। তো এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে 1 হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, 14 হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্ষার। তো এইটা দ্বারা আমরা PH এবং POH এর মধ্যে যে সম্পর্ক, এবং PH দ্বারা অ্যাসিড এবং POH দ্বারা যে ক্ষার নির্দেশ করে সেই জিনিস। তো পরবর্তী দেখো যে শর্টকাটে আমরা কিভাবে PH এর মান নির্ণয় করতে পারি। তো শর্টকাটের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে এক সংখ্যাটা উল্লেখ থাকতে হবে। কত সংখ্যা, এক সংখ্যা। তো এক সংখ্যা যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। এবং MCQ এর ক্ষেত্রে বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু খুব বেশি এসে থাকে। তো খেয়াল করো যে কিভাবে আমরা এটা নির্ণয় করব। পয়েন্টের পরে যেহেতু দুইটা সংখ্যা আছে 1 পর্যন্ত, তো এই ক্ষেত্রে PH এর মান কিন্তু হবে কত 2, PH এর মান কত হবে 2, এবং এটা কিন্তু অবশ্যই এখানে H প্লাস আয়নটা উপস্থিত থাকতে হবে। যদি এখানে বলতো 0.01 NaOH এর ক্ষেত্রে PH এর মান কত, দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু H প্লাস আয়ন নেই, এখানে কিন্তু OH মাইনাস আয়ন আছে। তো আমাদেরকে কিন্তু এখানে বের করতে হলে প্রথমে কি বের করতে হবে,
ও এইচ মাইনাস বের করতে হবে। তো ও এইচ মাইনাসের ক্ষেত্রে আমরা সেম সূত্র ইউজ করব, অর্থাৎ পয়েন্টের পরে কিন্তু দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি বের করতে পারি, 2। পয়েন্টের পর যে কয়টা সংখ্যা 1 কথাটা কিন্তু উল্লেখ থাকতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে যদি 2 থাকতো এখানে কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না। তো 1 যেহেতু আছে তার মানে পি ও এইচ এর মান কত আসবে, পয়েন্টের পর দুইটা সংখ্যা 2, এবং পি ও এইচ যদি 2 হয় পি এইচ এর মান কত হবে, যেহেতু দুইটা মিলে হচ্ছে 14, তো 14 মাইনাস 2 12। দেখো আমাদের কিন্তু কোনো ক্যালকুলেশন করা ছাড়া বা ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়াই কিন্তু আমরা পিএইচ এবং পিওইচ এর মান কিন্তু বের করতে পারতেছি, কিন্তু সেক্ষেত্রে একটাই কথা যে এখানে কি থাকতে হবে, 1 থাকতে হবে, এবং অ্যাডমিশন পরীক্ষায় তোমাকে 1ই দিয়ে দিবে। এমসিকিউ যেখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা না সেখানে অবশ্যই তোমাকে কিন্তু এই ধরনের মানই দিয়ে দিবে, যেটা তোমরা হাতে ক্যালকুলেশন করতে পারবা। তো দেখো যে এখানে 0.01 এর HCl এর মান, যেহেতু এখানে H প্লাস ছিল, তো এই ক্ষেত্রে এটা আমাদের আর অন্যভাবে কিছু করার নাই। তো পিএইচ এর মান কত আসবে, পয়েন্টের পর দুইটা সংখ্যা, তাই হচ্ছে এখানে 2 আসবে। এখন দেখো আর একটা উদাহরণ কিন্তু আমি পাশে লিখেছি, 0.005 H2SO4। তো এইটার ক্ষেত্রে আমরা একটু দেখি, 0.005 H2SO4। তো দেখো যখন আমরা HCl শিখছি, HCl যদি ভাঙি, H প্লাস Cl মাইনাস, এই যে আমরা HClটা H প্লাসটা পাইছি, এটা কিন্তু এক ক্ষারকীয় অম্ল, অর্থাৎ এর আগে কিছু নাই, অর্থাৎ এর কিন্তু একটাই। যদি এইটা ভাঙি আমরা, দেখো H প্লাস SO4 2 মাইনাস, এখানে কিন্তু সমতার জন্য আমাদেরকে কত দিতে হবে, 2, অর্থাৎ এটা কিন্তু দ্বিক্ষারকীয় অম্ল। তো এই যে দ্বিক্ষারকীয় অম্ল, এটার ক্ষেত্রে যদি আমরা পিএইচ নির্ণয় করতে চাই, পিএইচ ইকুয়াল টু কিন্তু আমাদের মাইনাস, এইখানেও কিন্তু কি করতে হয় 2H প্লাস, অর্থাৎ 2 দ্বারা কিন্তু গুণ করতে হয়। তো এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, 0.05, 2 দ্বারা গুণ করলে 0.01। দেখো আমরা কিন্তু আগে যেই কথাটা বলেছিলাম সেখানে কিন্তু ফিরে এসেছি, এখানে কিন্তু আমাদের 1 ছিল না, অর্থাৎ আমরা কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করতে পারছিলাম না, কিন্তু এখানে আমাদের যে অ্যাসিডটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের দ্বিক্ষারকীয় অ্যাসিড। তো দ্বিক্ষারকীয় অ্যাসিডের ক্ষেত্রে যেহেতু 2 গুণ করতে হয়, তো 2 যদি গুণ করি তো এখানে আমরা কত পাই, 0.01, অর্থাৎ পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাসিড এবং H প্লাস আয়ন আছে, তো পিএইচ এর মান কত হবে, পিএইচ এর মান হবে কত, 2। যেহেতু পয়েন্টের পর দুইটা সংখ্যা, তো পিএইচ এর মানও কত হবে, 2 হবে। এটা হচ্ছে শর্টকাটে, অর্থাৎ আমরা কোনো সূত্র অ্যাপ্লাই ছাড়াই শর্টকাটে কিন্তু পিএইচ এর মানটা নির্ণয় করতে পারি। এরপরে দেখো যে বাফার দ্রবণটা মূলত কি, বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে তুমি যদি অ্যাসিড যোগ করো বা ক্ষার যোগ করো সেখানে কিন্তু পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পিএইচ যা ছিল সেটা নিউট্রাল অবস্থায় থাকবে। তো এটা কেন হয়, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে বাফারের যেই অম্ল এবং ক্ষার আমরা যোগ করি সেটা কেমন হয়, দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার। তো এই দুর্বল অম্ল যোগ করি, এখানে কি থাকে, অম্ল মানে কি H প্লাস, ক্ষার মানে কি OH মাইনাস। তো দ্রবণে থাকা অম্লীয় বাফার মানে, যদি আমরা কোনো বাফারকে বলি অম্লীয় বাফার, সেখানে কি উপস্থিত আছে, দুর্বল অম্ল উপস্থিত আছে। যদি ক্ষারীয় বাফার বলি সেখানে কিন্তু দুর্বল ক্ষার উপস্থিত আছে। তো যে কোনো বাফার যেই নাম দ্বারা হবে সেটা হবে কি, দুর্বল। যেহেতু অম্লীয় বাফার, অম্লটা কি দুর্বল, যেহেতু ক্ষারীয় বাফার, ক্ষারটা কিন্তু দুর্বল। তো এই ক্ষেত্রে দেখো যদি আমরা H প্লাস, অর্থাৎ আমরা বলছিলাম কি বাফার দ্রবণ মানে এমন একটা দ্রবণ যেই দ্রবণে অ্যাসিড ক্ষার যাই যোগ করি না কেন সেখানে কিন্তু পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। তো অ্যাসিড যোগ করা মানে আমরা কি জানি, H প্লাস যোগ করা। তো H প্লাস যদি যোগ করো, ধরো এখানে আছে CH3COH, এটা ভেঙে কি তৈরি হয়, CH3COO মাইনাস প্লাস H প্লাস। তো এই দ্রবণে যদি তুমি H প্লাসটা যোগ করো, এখান থেকে কিন্তু H প্লাসটা এইটার সাথে বিক্রিয়া করে আবার কিসে চলে আসে, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। তো এই যে দ্রবণটা ছিল এখানে কিন্তু পিএইচ এর কোনো পরিবর্তন হওয়ার সুযোগ থাকছে না, কারণ CH3COO মাইনাসের সাথে এটা বিক্রিয়া করে ফেলতেছে। এবং যদি দুর্বল ক্ষার অর্থাৎ ক্ষারীয় বাফার হয়
সেইখানে ও এইচ মাইনাস যোগ করো, তো এখানে আর একটা জিনিস থাকে, যে অ্যাসিড তার হচ্ছে লবণ, তো সি ডবল ও এন এ, এটা ভেঙে হয় CH3 সি ডবল ও মাইনাস প্লাস সি ডবল ও মাইনাস প্লাস হচ্ছে কি এনএ, এটা থাকে। তো এটার ক্ষেত্রেও কি আছে দেখো, CH3 সি ডবল ও মাইনাস, এটার সাথে যদি আমরা H প্লাস বিক্রিয়া করে দিই, এখানে কিন্তু কি তৈরি হয়ে যাচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু পিএইচ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকছে না। যদি আমরা OH মাইনাসটা যোগ করি, OH মাইনাস যোগ করার জন্য OH মাইনাস রিসিভ করবে কেমন আয়ন, পজিটিভ আয়ন, যেহেতু এটা নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন রিসিভ করবে। তো এখান থেকে পজিটিভ আয়ন আছে কে, H প্লাস, তো এই দুইটা মিশ্রিত হয়ে কিন্তু কি তৈরি করতেছে, পানি তৈরি করতেছে। অর্থাৎ এইখানে কিন্তু পিএইচ পরিবর্তন হওয়ার কোনো সুযোগই থাকছে না, যেহেতু দুই ধরনের যৌগ এখানে উপস্থিত। তো যে কোনো একটা যোগ করলেই কিন্তু একটার সাথে বিক্রিয়া করে হয় অ্যাসিড না হয় পানি তৈরি করতেছে। তো এখানে বাফার দ্রবণ মানে কিন্তু কোনো দ্রবণের ক্ষেত্রে পিএইচের যে পরিবর্তন না হওয়াটা সেইটাকেই ইন্ডিকেট করে। এবং এটা ভালোভাবে মনে রাখতে হবে যে অম্লীয় বাফার যদি হয়, যেই বাফারের নাম সেই বাফারটা সেইটা কি হবে, দুর্বল হবে। অম্লীয় বাফারের ক্ষেত্রে অম্ল দুর্বল, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে ক্ষার দুর্বল। তো এর পরবর্তীতে আসো যে হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ। এই যে আমরা পিএইচ এর মান পড়তেছি, বাফার দ্রবণ পড়তেছি, বাফার দ্রবণের সাথে পিএইচ এর যে সম্পর্ক এবং এর যে মানের পরিবর্তনটা সেটা কি হয়। যেহেতু আমরা পড়তেছি যে বাফার দ্রবণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ দ্বারা পিএইচ এর যে আলটিমেট পরিবর্তনটা কেমন হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই সূত্রটা খেয়াল করি, পিএইচ ইকুয়াল টু পিকেএ লগ সল্ট বাই অ্যাসিড। পিকেএ জিনিসটা কি, পিকেএ ইকুয়াল টু মাইনাস লগ কেএ, অর্থাৎ কে এর ঋণাত্মক লগারিদমই হচ্ছে পিকেএ। তো পিকেএ পাওয়ার জন্য আমাদের কে এর মানটা যদি প্রশ্নে দেওয়া থাকে মাইনাস লগ, ওই মান দেওয়া হলেই আমরা কিন্তু পিকে এর মানটা পেয়ে যাব। তো পিকে এর মান যদি এখানে ইনপুট করি, এ দ্বারা কিন্তু ইন্ডিকেট করে অ্যাসিডকে, অর্থাৎ আমরা কিন্তু পিএইচ এর ক্ষেত্রে পিকে এ ব্যবহার করব, পিওএইচ অর্থাৎ বেজের ক্ষেত্রে কিন্তু বি ব্যবহার করব, অর্থাৎ পিকে বি। তো পিকে এ যখন করব, এ মানে অ্যাসিড, তো এখানে আমাদের কি বসাইতে হবে, অ্যাসিডের যে মোল সংখ্যা সেই মানটা, অ্যাসিডের যে মান থাকবে সেটা কি বসাবো নিচে, অর্থাৎ লগ সল্ট বাই অ্যাসিড। সল্ট কিন্তু কমন প্রত্যেকটার ক্ষেত্রে, অ্যাসিড হোক বা অম্লীয় বাফার হোক বা ক্ষারীয় বাফার হোক, সল্ট কিন্তু কমন। অম্লীয় বাফারের ক্ষেত্রে দুর্বল যখন অম্ল থাকে তখন কিন্তু আর একটা যে লবণ থাকে সেটা কিন্তু দুর্বল অম্লেরই লবণ থাকে। তো সল্ট জিনিসটা কিন্তু এখানে কমন। তো আমাদের একটা এখানে হচ্ছে অ্যাসিড, আর যখন পিওএইচ বের করবো তখন হচ্ছে সেখানে কি লাগবে, বেইজ লাগবে। সেখানে কি লাগবে, বেইজ। অর্থাৎ পিকে বির মান যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, মাইনাস লগ কেবি, অর্থাৎ কেবি এর ঋণাত্মক লগারিদমকেই পিকে বি বলা হয়। তো এটা হচ্ছে হ্যান্ডারসন এবং হেসেলবার্গ সমীকরণ। তারপর দেখো যে হ্যান্ডারসন এবং হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করে আমরা কি ম্যাথ করতে পারি। এখানে বলতেছে যে ওই বাফারের ক্ষেত্রে যদি কোনো অঙ্ক বলে অবশ্যই পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, উপরে সল্টের ঘনমাত্রা নিচে অ্যাসিডের ঘনমাত্রা। তো এখানে একটু খেয়াল করি যে কিসের মান আমাদেরকে দিয়ে দিয়েছে, যে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড। তো ইথানোয়িক অ্যাসিডটা কি অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েডটা কি সল্ট। তো ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে মানটা দেওয়া 0.1, সোডিয়াম ইথানয়েডের ক্ষেত্রে মান দেওয়া 0.15। এখানে যদি আমরা মানটা বসানোর চেষ্টা করি, দেখো কে এর মানটাও দেওয়া আছে, আমরা পিকে মানে শিখছি লগ কে এ প্লাস লগ, দেখো সল্টের মান কত দেওয়া, সল্টের মান দেওয়া পরেরটা যেহেতু সল্টের মান দেওয়া 0.15, সল্টের মান দেওয়া 0.15 বাই অ্যাসিডের মানটা কত দেওয়া 0.1। তো অ্যাসিডের মান যদি আমরা বসাই 0.1, এইখানে আমরা দেখো লগ কে এর মান কিন্তু জেনে গেছি 1.77 গুণ 10 টু দি পাওয়ার -5, এবং এখান থেকে যদি মানটা আমরা ক্যালকুলেশন করে আনি আমরা কিন্তু পিএইচ এর মান খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণের কথা যদি বলে বা তোমাদেরকে
বাফার দ্রবণের কথা উল্লেখ করে দেয় তবে কিন্তু এই সূত্রটাই মেনটেন করতে হবে। এবং এটা কিন্তু একাডেমিক পরীক্ষায় এইচএসসি এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই বাফার দ্রবণ থেকে ম্যাথ দেয় এবং এই সূত্রটাই ব্যবহার করে সেই ম্যাথটা কিন্তু সলভ করতে হয়। তো এই সূত্রটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এবং যদি পিএইচ এর এইখানে পিওএইচ দিত এবং কে এর মানই দেওয়া থাকতো, তবে কিন্তু আমরা একটা জিনিস শিখে এসেছি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কিন্তু 14। তো পিএইচ যদি এখানে না বলে পিওএইচ বের করতে বলতো, এখানে জাস্ট আমরা 14 থেকে সেটা কি করতাম, পুরো পিএইচ এর যে সূত্রটা আমরা এখানে জানি সেটা কিন্তু বিয়োগ করে দিতাম। আমাদের কিন্তু আলাদা করে পিকেবি বা সল্ট বাইজ এখানে বেস শিখছিলাম, বেজের মান কিন্তু আমাদের আর দরকার নেই। অর্থাৎ পিওএইচ বের করার জন্য 14 এবং পিএইচ যেটা শিখছি সেইটার মান বাফার দ্রবণের ক্ষেত্রে ইনপুট করে দিলে কিন্তু আমরা পিওএইচ অর্থাৎ বেইজের যেই হাইড্রক্সিল আয়নের মান বা হাইড্রোনিয়াম আয়নের মান সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এই ছিল হচ্ছে পিএইচ রিলেটেড, বাফার দ্রবণ রিলেটেড আমাদের যে ম্যাথ সেগুলো। এবং শেষ কথা, আমাদের দেহে এই পিএইচ এর ভূমিকাটা কি? দেখো এখানে লেখা আছে রক্তের পিএইচ এর ভূমিকা। তো এইখানে রক্তের পিএইচ নির্ণয়ের মানে নির্ভরতা অর্থাৎ ব্যালেন্স রাখার জন্য কিন্তু আমাদের এই বাফার দ্রবণের প্রয়োজনীয়তা আছে। তো এই কোন কোন বাফার এই রক্তের পিএইচ নিউট্রাল রাখার জন্য কাজ করে সেটা হচ্ছে কি, বাইকার্বনেট, প্রোটিন, ফসফেট। আমাদের কিন্তু প্রতি বছরই পরীক্ষা এসে থাকে রক্তের পিএইচ নির্ণয়ে কোন কোন বাফারগুলো কাজ করে থাকে। বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার এবং আন্তঃকোষীয় ফসফেট বাফার। এই তিনটা বাফার কিন্তু আমাদের রক্তের পিএইচ ভারসাম্য রাখার জন্য কাজ করে। কারণ আমাদের রক্তে যদি পিএইচ এর মান বৃদ্ধি পায়, অর্থাৎ পিএইচ এর মান বেড়ে যাওয়া মানে কি, 14 এর দিকে চলে যাওয়া, অর্থাৎ কিন্তু ক্ষারীয় হয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হয় অ্যালকাইলেসিস। তো এই জিনিসটা কিন্তু আমাদের হয়। আবার যদি পিএইচ এর মানটা কি হয়, কমে আসে, অর্থাৎ অ্যাসিডের দিকে চলে আসতে, তো এই ক্ষেত্রে কি হয়, অ্যাসিডোসিস। তো এই ধরনের রোগ যাতে না হয় বা এই ধরনের ক্ষতি যাতে আমাদের শরীরে না হয়, তো রক্তে এই পিএইচ এর ভারসাম্য রক্ষা করাটা কিন্তু খুবই দরকার। তো এই ক্ষেত্রেই কাজ করে হচ্ছে আমাদের বাফার দ্রবণ। কারণ কোনো যদি অ্যাসিড যোগ হয় সেক্ষেত্রে কি করে, সেটাকে নিউট্রালাইজ করে দেয় এবং সেটাকে কিন্তু বাফার দ্রবণ এইটার জন্য কাজ করে যে কোনো ধরনের এইচ প্লাস বা ওইচ মাইনাস বা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যদি আমরা সেখানে যোগ করি, সেখানে কিন্তু পিএইচ এর কোনো পরিবর্তনই আমাদের দ্রবণে বা রক্তে হতে দেয় না। তো এর ক্ষেত্রে হচ্ছে রক্তের পিএইচ এর ভূমিকাটা আমরা কিন্তু বুঝতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের যাবতীয় রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের যেই ম্যাথ এবং পিএইচ বলো বা হচ্ছে হ্যান্ডারসন-হাসেলবাগ সমীকরণ বলো, অসওয়াল্ডের লঘিকরণ সূত্র বলো, এই সূত্রগুলো থেকে বিভিন্ন ম্যাথ এবং এইগুলোই কিন্তু আমাদের একাডেমিক পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় আসবে। এবং এই সম্পর্কে কিন্তু আমাদের সবাইকে সূক্ষ্ম ধারণা থাকতে হবে, কারণ একটা থেকে আরেকটা কনভার্ট করার জন্য কিন্তু আমাদেরকে পূর্ববর্তী যে সূত্রগুলো আছে সেইগুলো সম্পর্কেও আয়ত্ত রাখতে হবে। কারণ যদি আমাদেরকে হঠাৎ বলে দেয় যে অ্যাসিডের মানগুলো দেওয়া, বেজের মান কত, তো আমাদের কিন্তু পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো একটা দেওয়া থাকলে তা একটা কনভার্ট করতে পারি, এজন্যই সূত্রগুলোকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা। তো এই ছিল আমাদের রাসায়নিক পরিবর্তনের লেকচার।